যে আজিজের এবং বেনজিরের সম্পদের গভীরতা দেখলে হাসিনার সিন্ধুকের খবর পাওয়া যায়। হাসিনা সংবিধান কি জানেন? লগি বৈঠা। হাসিনা সংবিধান কি জানেন? পিটায় মাইরা ফেলাও। হাসিনা সংবিধান কি জানেন? ওকে উলঙ্গ কইরা জ্বালায়া দাও। হাসিনা সংবিধান কি জানেন? পদ্মা সেতুর উপর থেকে তাদেরকে টুপ করে ফেলে দাও। হাসিনা সংবিধান কি জানেন? ওকে ধর্ষণ কইরা রাস্তার মধ্যে টাঙ্গায়া রাখ। হাসিনা সংবিধান কি জানেন? জাহানারা ইমামকে বলে এই বেশ্যা বুড়িরে আমার নেতৃত্ব নিতে দেব, তাকে খায়া দাও। আজিজ এবং বেনজির ইস্যুতে মিডিয়া কিন্তু তোলপাড়, এবং এই দুই চোরকে ইঙ্গিত করে মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার তিনি বলেছেন যে চাকরের সম্পদ দেখলে মালিকের সিন্ধুকের যে গভীরতা সেটা টের পাওয়া যায়, এবং এই তার বক্তব্য এটা বেশ ভাইরাল হয়েছে। এবং ইতিমধ্যেই মানে এই বিষয়গুলো নিয়ে কিন্তু সরকারের ভেতরে বেশ একটা অস্বস্তি লক্ষ্য করা যাচ্ছে আজিজ এবং বেনজির ইস্যুকে কেন্দ্র করে। আর এরই মাঝে এই বিষয়টাকে আপনি অন্য একটা ইস্যু নিয়ে কিন্তু তুলনা করেছেন যে এই বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু এই সরকার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে কিন্তু বিচারের মুখোমুখি হতে পারে। এ ধরনের একটা যোগসূত্র আপনি মিলিয়েছেন, এবং আপনার সেই বক্তব্য বা ব্যাখ্যার সাথে আমিও পুরোপুরি একমত যে যে ধরনের কার্যক্রমগুলো করা হয়েছে আজিজ এবং বেনজিরকে দিয়ে, এগুলোর জন্য কিন্তু শেখ হাসিনাকে আগামীতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের মুখোমুখি হতে পারে। তো আপনি যদি আজিজ এবং বেনজিরের ইস্যু, পাশাপাশি আব্দুল নূর তুষার তিনি যে একটি কমেন্ট করলেন যে চাকরের সম্পদ দেখলে মালিকের সিন্ধুকের গভীরতা টের পাওয়া যায়, এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে কিভাবে শেখ হাসিনা সমস্যায় পড়তে পারে, এই বিষয়গুলো নিয়ে যদি একটু দর্শকদেরকে আপনি ব্যাখ্যা করেন। আব্দুল নূর তুষারের যে মন্তব্যটা ছিল যে চাকর বাকরের সম্পদের হিসাব দেখলে মনিবের সিন্ধুকের খবর অনুমান করা যায়, আসলে অত্যন্ত মানে আমি বলবো টাইমলি ম্যানারে ভদ্রলোক একটা কমেন্টস করেছে, এবং এই কমেন্টসটাকে আমি সাধুবাদ জানাই। তবে কথাটা হচ্ছে কি, বাংলাদেশের প্রেক্ষাপটে কেউ যদি ভদ্রভাবে এ ধরনের কথাবার্তা বলে তাহলে দেখা যায় 10 to 15% লোকজনরা এই কথাটাকে মূল্যায়ন করে, তারা এটাকে অনুধাবন করে বা অনুমান করার চেষ্টা করে। আচ্ছা, এখন সমস্যাটা এই, বেনজির কে যখন আমেরিকার ডিপার্টমেন্ট অফ স্টেট স্যাংশন দিয়েছে এবং আজিজের উপরে স্যাংশন দিয়েছে এবং বেনজিরের উপরে ম্যাগনিস্কি ল এর উপরে তাকে স্যাংশন দিয়েছে তার সহায় সম্পত্তি, স্থাবর অস্থাবর সম্পত্তির উপরে তারা লিন বসিয়েছে, এগুলোর পরে একটা জিনিস আমার মাথায় এসছে। সেই জিনিসটা হলো আজিজ, বেনজির, এর আগের যে আইজি ছিল শহীদুল হক, এর আগে যেই চিফ জাস্টিস, আমি সিনহার কথা বলছি না, সিনহার পরে কেউ একজন আছে খায়রুল বাশার, যাকে দিয়ে অন্যায়ভাবে কিছু আইন লেখানো হয়েছে, একটা রায় দেওয়া হয়েছে, খায়রুল বাশার, খায়রুল হক, এদেরকে দিয়ে এগুলো করা হয়েছে। এদেরকে দিয়ে যখন, এবং স্বরাষ্ট্রমন্ত্রী, অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী যে ওর নাম কি, বানার মুখ কামাল, এদেরকে দিয়ে যেসব কাজ কারবার করানো হয়েছে, আলটিমেটলি পরিস্থিতিটা এমন একটা পর্যায়ে গিয়েছে, এদেরকে প্রোটেক্ট করার আলটিমেট রেসপন্সিবিলিটি হাসিনা শেখের ঘাড়ে যায়। এদেরকে প্রোটেক্ট করার আলটিমেট রেসপন্সিবিলিটিটা ভারতের উপরে যায়। এখন ভারতের উপরে এবং হাসিনার উপরে যায়, এর অর্থ কি? এর অর্থ এটা যে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে বাংলাদেশের কোন আইনজীবী বা বাংলাদেশের কোন ভিকটিম অথবা কোন হিউম্যান রাইটস অর্গানাইজেশন আইসিসির যদি দৃষ্টি আকর্ষণ করে, তাহলে কয়েকটা সাবজেক্টে বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠী, পাশাপাশি ইন্ডিয়া, পাশাপাশি ইসরায়েল, এই তিনটা কান্ট্রি একত্রে ইনডাইক্ট করার সম্ভাবনা হচ্ছে 99.9%। আমি আপনাদেরকে একটা কথা আমি বলে রাখি, বাংলাদেশে বিরোধী দলীয় অথবা ভিন্ন মতাবলম্বী, বিরোধী দলীয় বলতে কোন রাজনৈতিক দলকে বোঝায়, সেটা বিএনপি হতে পারে, জামাত হতে পারে, অন্য কোন দলের হতে পারে, কিন্তু ভিন্ন মতাবলম্বী এর অর্থ কি? দল করে না, রাজনৈতিক দল করে না, রাজনীতির সাথে যার কোনো সম্পর্ক নাই, এমন বহু লোককে তারা গুম করেছে, খুন করেছে, টর্চার করেছে, হাজতে ঢুকিয়ে রেখেছে।
এগুলো যে স্রেফ ইন্টারনালি বাংলাদেশে প্রসিকিউট হওয়ার সম্ভাবনা আছে, হাসিনা শেখ বাংলাদেশে যাতে তার কখনো বিচার না হয় এই জন্য বিচার ব্যবস্থাকে গত 16-17 বছর যাবত কমপ্লিটলি ডিস্ট্রয় করা হয়েছে। এখন অনেকে প্রশ্ন করে জুডিশিয়ারিকে, বাংলাদেশের জুডিশিয়ারিকে কিভাবে 16-17 বছরে ডিস্ট্রয় করা হয়েছে? প্রত্যেকটা বিচারক যারা ছিল, যাদের ভিতরে কিছুটা নীতিবোধ ছিল, হয় তাদেরকে পারসিকিউশনের মাধ্যমে, অত্যাচারের মাধ্যমে, অপমানের মাধ্যমে তাদেরকে ওখান থেকে ঘাট ধরে বের করে দেওয়া হয়েছে। আর যারা নীতিগতভাবে, যাদের কোনো নীতিবোধ নাই, যাদের কোনো মোরাল নাই, যাদের ভিতরে মুনাফিকিতে ভরপুর, যারা ঘুষ খায়, যারা দুর্বৃত্ত, এই ধরনের যারা ছিল তাদেরকে রিঅ্যাপয়েন্ট করে তাদেরকে ওখানে রাখা হয়েছে এবং কতগুলো দুর্বৃত্তকে বিচার ব্যবস্থার ভিতরে ঢুকানো হয়েছে। এবং যাদেরকে ওখানে রাখা হয়েছে তাদের দুইটা কন্ডিশন ছিল, জয় বাংলা স্লোগান দিতে হবে, তারা যেন জয় বাংলা ঘোরানোর হয়। মুজিব শেখকে তারা যেন আউলিয়া বা গাউস কুতুব মনে করে, এবং হাসিনা শেখ হচ্ছে পীর আউলিয়া গাউস কুতুবদের বংশধর। যদিও হাসিনা শেখের পূর্বপুরুষের নাম ছিল নারায়ণ চন্দ্র পাল, তাদের সন্তান ধীরে ধীরে আস্তে আস্তে শেখ মুজিব পর্যন্ত গিয়ে ঠেকছে। আমি তাদের নাম, আব্দুল হামিদের কথা আপনাদের মনে আছে, নারায়ণ চন্দ্র পালের যে প্রথম ছেলে যে মুসলমান হয়েছে তার নাম আব্দুল হামিদ। আব্দুল হামিদের ছেলে যে লুৎফর রহমান লাল মিয়া, সে ছিল সেকেন্ড জেনারেশন, এন্ড থার্ড জেনারেশন ছিল শেখ মুজিব। ওকে, এখন বাংলাদেশের জুডিশিয়ারিকে ডিস্ট্রয় করার জন্য তাদেরকে যখন বলছে যে বাংলাদেশের জুডিশিয়ারি বা জুডিশিয়াল প্রসেস, যে কোনো জায়গায় বিচারকরা যখন যে কোনো একটা কেসের রায় দিবে বা সিদ্ধান্ত নিবে, দে মাস্ট নট ফলো দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, দে মাস্ট নট ফলো কনস্টিটিউশন অফ বাংলাদেশ, দেন হোয়াট দে গোনা ফলো? হাসিনা সংবিধান। হাসিনা সংবিধান কি জানেন? লগি বৈঠা। হাসিনা সংবিধান কি জানেন? পিটায় মাইরা ফলাও। হাসিনা সংবিধান কি জানেন? ওকে উলঙ্গ কইরা জ্বালায়া দাও। হাসিনা সংবিধান কি জানেন? পদ্মা সেতুর উপর থেকে তাদেরকে টুপ করে ফেলে দাও। হাসিনা সংবিধান কি জানেন? ওকে ধর্ষণ কইরা রাস্তার মধ্যে টাঙ্গায়া রাখ। হাসিনা সংবিধান কি জানেন? জাহানারা ইমামকে বলে এই বেশ্যা বুড়িরে আমার নেতৃত্ব নিতে দেব, তাকে খায়া দাও। এটা হচ্ছে হাসিনা সংবিধান। বাংলাদেশের যে কোনো একটা জায়গায় এখন বলবেন বাংলাদেশের 17 কোটি মানুষের বিচার ব্যবস্থাকে জাহান্নাম বানানোর জন্য প্রত্যেকটা 64টা জেলায় 64টা মুন্সেফের কাছে সরাসরি রেড ফোনে হাসিনা কখনো যদি সে ফ্রি থাকে, সে ওখানে ফোন করে বলে দেয় এইটা হবে। হাসিনা যদি না বলতে পারে, হাসিনার পাশে যে পুরুষ বেশ্যা আনিসুল হক আছে, সে ফোন করে বলে দেয় এইটা বলে। আইন সচিব যে আছে, এই কুত্তার বাচ্চা ফোন করে বলে দেয় এইটা বলে। হাসিনা শেখ, আনিসুল হক এবং আইন সচিব, এই 3 কুত্তার বাচ্চা যদি না থাকে, জেলায় যে আওয়ামী লীগের সভাপতি আছে তাকে ইনস্ট্রাকশন দেয়া আছে, সে ফোন করে বলে দেবে। এখন আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তারা ইসরায়েলের বর্তমানে যে তাদেরকে আন্তর্জাতিকভাবে তাদেরকে যেভাবে থ্রেট করা হয়েছে, ইনডাইরেক্ট করা হয়েছে, সেই আলাপ আলোচনার মাধ্যমে করিম খান কয়েকটা সিরিয়াস কথা বলছে। সেই সিরিয়াস কথাগুলোর ভিতরে কি? প্রথম কথা ছিল যে তোমরা দেশে বসে সরকার প্রধান হও আর যেই হও, তোমরা দেশে বসে যখন এই ক্রিমিনাল অ্যাক্ট গুলো করো, রাজনৈতিকভাবে ওই অ্যাক্ট গুলোকে তোমরা লেজিটিমেসি দেওয়ার চেষ্টা করো, কিন্তু তোমরা নিজেরা জানো তোমরা যা কিছু করছো এগুলা লেজিটিমেট কোনো কাজ না, লেজিটিমেট কোনো অ্যাক্ট না। যদিও তোমরা আইনের মাধ্যমে লেজিটিমেসি দেওয়ার চেষ্টা করো, যেমন বাংলাদেশের বহু অন্যায় এবং ক্রিমিনাল অ্যাক্টকে সঠিক করার জন্য পার্লামেন্টের মতো একটা গরুর খোয়ারে বসে কতগুলা গান্ডুদেরকে দিয়ে আইন প্রণয়ন করা হয়েছে। পরবর্তী সময়ে এটাকে ইনঅ্যাক্ট করা হয়েছে সুপ্রিম কোর্টে বসানো কুত্তার বাচ্চা নামক
প্রধান বিচারপতিকে দিয়ে। এখন আরো একটা কথা বলছে করিম খান, আরো একটা কথা বলছে, জনগণের বেসিক রাইটস বেঁচে থাকার অধিকার। এখন আরো আছে, ভিন্ন মতাবলম্বীদের মত প্রকাশ করার স্বাধীনতা এবং তাদের নিরাপত্তা রাষ্ট্র বহন করে। পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই যেখানে বলা হয়েছে বেসিক রাইটস এর ভিতরে মত প্রকাশের স্বাধীনতা। মত প্রকাশের স্বাধীনতা বলতে বাংলাদেশে কোনো একটা মানুষ এই মুহূর্তে স্বাধীনভাবে, নীতিগতভাবে, চরিত্রের কথা চিন্তা করে, ইমানের কথা চিন্তা করে, ফর দ্য সেক অফ ট্রুথফুলনেস, বাংলাদেশে কি কোন একটা মানুষ এ ধরনের কথাবার্তা বলতে পারবে? আব্দুল নূর তুষার যখন বলছে যে চাকর বাকরদের সম্পদের হিসাব, আব্দুল নূর তুষার এই কথাটাকে যদি সাদামাটা করে বলে যে আজিজের এবং বেনজিরের সম্পদের গভীরতা দেখলে হাসিনার সিন্ধুকের খবর পাওয়া যায়, আব্দুল নূর তুষার যদি এই কথাটা বলতেন যে আজিজ এবং আজিজ, হারুন, বেনজির এদের সম্পদের অবস্থা দেখলে হাসিনা রেহানার সিন্ধুকের খবর পাওয়া যায়, আপনার কি মনে হয় আব্দুল নূর তুষার এতক্ষণে বেঁচে থাকতো বাংলাদেশে? আপনার মনে হয় তাকে এতক্ষণে ঠিক রাখতো? আব্দুল নূর তুষার আপনার লেখা, আপনার কর্মকাণ্ড নিয়ে আমার লেখাপড়া করার সুযোগ হয় নাই, কিন্তু আপনার এই কথাটাকে সম্মান করে আপনি যে কথাটা মনের থেকে বলতে চেয়েছেন, আমি কথাটাকে বলে দিচ্ছি। আপনি বলতে চেয়েছেন হাসিনা এবং রেহানার সিন্ধুকের ভিতরে কত সম্পদ আছে এটা আজিজের এবং বেনজিরের সম্পদ দেখলেই বোঝা যায়। আব্দুল নূর তুষার, আপনি এই কথাটা বলতে চেয়েছেন। থ্যাংক ইউ যে আপনি কথাটা বলেছেন, বলতে চেয়েছেন, আপনি বলার মতো সৎ সাহস দেখিয়েছেন। এর অর্থ কি জানেন? আপনি ডানো খেয়ে বড় হননি, আপনি মায়ের দুধ খেয়েছেন। আর আশেপাশে যে কতগুলো হরিলুটের বাতাসা টাইপ কতগুলো কুকুরছানারা আছে যারা টেলিভিশন স্ক্রিনে এসে লোকজনের সামনে পিউ পিউ করে কথা বলে, তবু তো আপনি কিছুটা সাহস দেখিয়েছেন। এখন আমি ফিরে যাই আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে, বেসিক রাইটস। তো জুডিশিয়ারিকে তারা এমন ভাবে ডিস্ট্রয় করেছে যাতে বাংলাদেশের কোথাও তাদের বিচার কার্য না হয়। গত 2-3 দিন আগে ওয়াশিংটন পোস্টে একটা আর্টিকেল লিখেছে। এই আর্টিকেলে এক ভদ্রলোকের কথা কোট করা হয়েছে। ভদ্রলোককে, ওনার নাম করিম খান, পাকিস্তান বংশোদ্ভূত, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের বর্তমানের চিফ প্রসিকিউটর। আমরা স্ক্রিনে তাকে দেখতে পাচ্ছি, হাতের বাঁ পাশে যে ছবিটা দেখাচ্ছে, ওনার নাম করিম খান। উনি আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টের চিফ প্রসিকিউটর, এবং ডান পাশে যে ভদ্র মহিলার ছবিটা দেখা যাচ্ছে ওনার নাম হচ্ছে ফাতু, লাস্ট নামটা আমি এইমাত্র বললাম, ওনার নাম হচ্ছে ফাতু বেনসুদা। ফাতু বেনসুদা উনি ছিলেন করিম খানের আগে চিফ প্রসিকিউটর ছিল। এখন বাংলাদেশি ভাই বোনের আগে আমি ক্রিমিনাল টার্মস গুলো নিয়ে আমি কথা বলি। তারা কি করেছে, জনগণের বেসিক রাইটস যেগুলো বেঁচে থাকার জন্য, আমি হিউম্যান রাইটস এর কথা বলছি না, বেসিক রাইটস কি, তার বেঁচে থাকার অধিকার, এটাকেও কেড়ে নেওয়া হয়েছে। এই সাবজেক্টটা কেন এসছে বাংলাদেশের ভাই বোনেরা আপনাদেরকে আমি বলি, প্যালেস্টাইনিদের বেঁচে থাকার অধিকারকে ইসরায়েল হরণ করেছে। আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে এটা শুধু প্যালেস্টাইনিরা না, এখন ইউরোপিয়ানরা, সাউথ আমেরিকানরা গিয়ে বলছে যে প্যালেস্টাইনিদের বেঁচে থাকার অধিকার ইসরায়েল কেড়ে নিয়েছে।